এই জঙ্গল সমস্তটাকে গ্রাস করে ফেলবে। ফাইনালি ভাত এসছে আমাদের জন্য। ভায়াদল্লিতে আজকে আমাদের শেষ দিন। আজ চলে যাচ্ছি তুলুমের রুইন দেখব এবং তারপর চলে যাব প্লায়া দেল কারমেনে। এখানে থাকলাম 2 দিন, অসাধারণ 2 দিন ছিল। আশা করি আপনারা এনজয় করেছেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি ভায়াদলিদ, মেক্সিকো থেকে। আমাদের গত 2 রাতের হোটেল এটা ছিল এবং আমাদের এটা গিয়েছে $100, $50 প্রতি রাত। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এখানে। ব্রেকফাস্ট এটা হলো বেড অ্যান্ড ব্রেকফাস্ট, মানে আপনার ওরা এখানে সকালে ব্রেকফাস্ট সার্ভ করে, কিন্তু আমরা এত সকালে উঠি আর সকালে চলে যাই। ওরা ব্রেকফাস্ট সার্ভ করবে 8টার সময়, আর এখন সকাল 6টা। আমরা একটু পরে বের হয়ে যাব। কাজেই এই কিচেনে আপনি চাইলে নিজে নিজে রান্না করে খেতে পারেন। এই 2 দিন থাকার পর আজ আমরা চলে যাচ্ছি এখান থেকে। মাত্র 2 দিন ছিলাম, কিন্তু এখনই মনে হচ্ছে আহারে কত আপন, কত চিরচেনা। অথচ প্রথম দিন এসে মনে হয়েছিল হায় হায় এগুলো চিনবো কীভাবে। খুব ভোর থেকেই এভাবে রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায় এবং রাস্তার কোথাও খানাখন্দক তো নাই, একটা কাগজের টুকরো কিছুই দেখবেন না কোথাও, এত পরিষ্কার পরিচ্ছন্ন। ভায়াদলিদ বাস টার্মিনাল থেকে আমাদের টিকিট লাগলো তুলুমের $20, $20 2 জনের জন্য। বাস স্টেশনে একটা মজার জিনিস দেখলাম, এখানে ছুরি ধারানি। আমাদের ছোটোবেলা ঢাকা শহরে, গ্রামে অথবা ঢাকা শহরেই এরা ঘুরে বেড়াতো, ছুরি ধারাবি, সেটা এখানে আছে। আমাদের ভায়াদলিদ আসার মেইন কারণ হলো চিচেন ইটজা দেখতে যাওয়ার সুবিধা এখান থেকে। তবে আপনারা সরাসরি ক্যানকুন থেকে ট্যুরিস্ট বাস আছে, সেটা নিয়ে সরাসরি আপনার চিচেন ইটজা যেতে পারেন। তবে আমরা এখানে এসেছি কারণ রিল্যাক্স করবো একটু। এখানে এসে 1 রাত তো থাকলাম প্রথমে, তারপর দিন সকালে গেলাম চিচেন ইটজা। সো ইট ওয়াজ রিল্যাক্সিং, কোনো দৌড়াদৌড়ি তাড়াহুড়া নাই আপনার। সো আপনারা নিজেদের সুবিধা মতো এইভাবে প্ল্যান করবেন, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, সেটা আপনাদের নিজেদের সুযোগ সুবিধা মতো।
তো আমরা 1.5 ঘন্টা লাগলো আমাদের তুলুম আসতে। আর তুলুম এসে আমাদের যে লাগেজ, আমাদের হোটেল তো কিন্তু আবার অন্যদিকে, তো আমাদের লাগেজ আমরা এখানে যে একটা মোটরসাইকেলের ভাড়া দেয় সেখানে রাখলাম। আর আমাদের 4 ঘন্টা, বললাম যে 4 ঘন্টা মতো থাকবো আমরা এখানে। বললো যে ঠিক আছে 100 পেসো দাও। তা আমি বললাম যে না, 100 পেসো মাত্র 2টা লাগেজ রাখার জন্যে, 50 পেসো দিই। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এখানে ট্যাক্সি নিয়ে গেলে 300 পেসো লাগবে। আর যদি একটা এখানে যে মিনি বাস আছে ওগুলো নিলে এক একটাতে মাত্র নিবে হয়তো 50 পেসো পার পার্সন, অনেক সস্তা হবে। তো ট্রাভেল করতে আসলে যেহেতু আপনি প্রচুর ঘোরাঘুরি করবেন, এখানে প্রতিটা পেনি আপনার হিসাব করে খরচ করতে হবে। ওই ইচ্ছা মতো খরচ করা যায় না, 1-2বার খরচ করা যায়, কিন্তু আপনি যখন জার্নি করতে আসছেন তখন আপনার অনেক হিসাব করে খরচ করতে হবে। যাই হোক, এটা তুলুম একেবারে মনে হচ্ছে বাংলাদেশে কোনো মফস্বল শহরে চলে এসেছি। তবে এখানে ড্রাইভারদের একটা ব্যাপার দেখলাম, রাস্তা পার হতে গেলে ওরা থামে, আপনার রাস্তা পার হতে দেয় আগে। তো আমাদের যে বাস স্টেশন সেখান থেকে এটা বেশি দূরে না, আমরা হেঁটে চলে আসলাম, কয়েক মিনিটের রাস্তা। আমরা বাসে উঠলাম, এখান থেকে ছোটো যে মিনি বাস, এখান থেকে তুলুম রুইন নিবে 30 পেসো পার পারসন, আর ট্যাক্সিতে গেলে নিত তো 300 পেসো। তুলুমকে ভায়াদলিদের চাইতেও একটু বেশি বিজি মনে হচ্ছে, আর একটু ভাইব্রেন্ট। আর এটা একদম সমুদ্রের কিনারে, কাজেই এখানে টুরিস্টেরও যাতায়াত আরও বেশি। বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো এখানে আসলে যেটা খেয়াল রাখতে হবে, এখানে একদম অফিসিয়াল ইউনিফর্ম পরা, মানে দেখলে মনে হবে যে এরা সরকারি লোকজন এরকম কিছু, কিন্তু আসলে এরকম কিছুই না। ওরা আপনাকে বলবে এটা করা লাগবে, ওটা করা লাগবে, এখানে এই ফি ওই ফি, ওদের সাথে কথা বলতেই হবে, এসব কিছুই না। তো যাই হোক, ওরা খুব চেষ্টা করে একটা ট্যুর গাইড আপনাকে দিতে, তাহলে সেটা আপনি নিতে চাইলে তখন ওরা আর কি আপনাকে করবে। এইটা আসলে উদ্দেশ্য। একদম ঢোকার সময় বিভিন্ন ধরনের লোকজন একদম তাঁবু টাবু কাটিয়ে বসে আছে বিক্রি করার জন্যে সার্ভিস, যার আসলে তেমন কোনো প্রয়োজন নয়, কারণ আমরা যারা আসি আমরা তো মোটামুটি পড়াশোনা করেই আসি। বৃষ্টি একটু ধরে আসছে। প্রথম দিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কমেছে একটু। পারফর্মার, সোভেনির শপ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি কিসের রুইন দেখবেন? আই মিন একেবারে মুষলধারে বৃষ্টি। ওয়াও, তার মধ্যে আছে বাতাস, ঝড়ো হাওয়া। এই বৃষ্টিতে সোভেনির সবগুলো ভালো ব্যবসা। আমার ড্রোন ওড়ানোর তো 12টা বেজে 13টা ছাড়া, এই ঝুম বৃষ্টিতে ড্রোন ওড়ানোর প্রশ্নই ওঠে না। আও 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 আও, এর ভিতরেও পানি পড়ে। তো এখানে মোট কথা, আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না। কোনো ইনফরমেশন জিজ্ঞেস করলে আপনি উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে তা আপনার কিছু বিক্রি করে দিবে। আর
তো এখন এবং তাদের সবারই জামা কাপড় খুবই প্রফেশনাল লুকিং, একদম সাদা শার্ট, আবার এক সাইডে মেক্সিকোর ফ্ল্যাগ লাগানো, বিভিন্ন ঢং ঢাং করা, কিন্তু আসলে এগুলো সবই ফেক। ফেক মানে তারা অফিসিয়াল কেউ না। এটা হলো মায়া রেন ফরেস্টের একেবারে ন্যাচারাল চুইং গাম। আমি লাইফে ফার্স্ট টাইম খেয়ে দেখবো। সবসময় তো কেনাটা খাই, মাল একটা বের করে দাও তো। ফার্স্ট টাইম। ওয়াও, মুখে যাওয়ার সাথে সাথে নরম, একেবারে নরম। রেগুলার চুইংগাম যেগুলো খাই আমরা সেগুলো বেশ শক্ত, এটা একেবারে মুখের ভিতরে দেওয়ার পর সাথে সাথে গলে যাচ্ছে। অ্যান্ড আনবিলিভেবল, রিয়েলি অ্যামেজিং। আসল গাম তার স্বাদ কেমন। এই গাম এতক্ষণ চাবানোর পরও শক্ত হয়ে যায়নি, এখনও সফট। আর আমাদের টিকিট কিনতে হবে সামনের সাদা বিল্ডিং থেকে। বৃষ্টি ঝুমঝুম করে পড়লো প্রায় 5-10 মিনিটের মতো, এখন কমে এসছে। পার্ক অ্যাডমিশন $50, $50 পার পারসন। তো এখানের একটা পার্কে ঘন্টাখানে ঘোরাঘুরি করবো, এর জন্য $50 একটু বেশি হয়ে যায়, অনেক বেশি। বাট যাই হোক, এশিয়ার দূর থেকে দেখবো ইনশাল্লাহ। এই গাড়িতে করে আমাদেরকে রুইন্সের ভিতরে নিয়ে যাচ্ছে। আর এখানে আপনার, এটা তো একেবারে বিচের পাশে, এখানে আবার আরেকবার পে করতে হবে $100 জন প্রতি ভিতরে ঢোকা, মেইন গেটে ঢোকার জন্য আবার। এবং এটা ক্যাশ দিতে হবে, ক্রেডিট কার্ড নেবে না। তো সবসময় 1000-2000 পেসো সাথে রাখা রেকমেন্ডেড, কারণ ছোটোখাটো খরচ আপনি কার্ডে তো করতে পারবেন না। অনেকগুলো গেট, এখানে আবার আরেকটা এন্ট্রান্স। অনেকগুলো গেট মানে অনেকগুলো গেট পার হয়ে ঢুকতে হবে মেইন পার্কে। বুঝলাম না, যে কাজটা এক গেটেই, প্রথম গেটেই একবারেই করা যেত, সেটাকে 3 বার করতে হলো। প্রথমে একটা টিকিট কেনো, তারপরে আরেক গেটে যে আরেকটা টিকিট, এবং সেখানে কিন্তু চেক করে ভিতরে ঢুকাতে পারে, তা না করে আবার আরেকটু ভিতরে এসে আরেকবার চেক পয়েন্ট। এবং এর কোনো কারণ নেই আসলে, পুরোটাই মনে হচ্ছে ব্যুরোক্রেসি। তবে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। একেবারে ডিপ জঙ্গল। আসলে এখানে গাছপালা এত দ্রুত বড় হয়, এত দ্রুত ছড়িয়ে যায় যে এই জায়গাগুলো যদি 3 মাস লোকজন যাওয়া আসা না করে, মেনটেন না করা হয়, এই জঙ্গল সমস্তটাকে গ্রাস করে ফেলবে। যেভাবে সমস্ত মায়া সিটিগুলো, অ্যামাজন জঙ্গল, তারপরে বিভিন্ন এই যে প্লেনে থেকে আপনারা দেখেছেন কত ডিপ ফরেস্ট, এর কভার করে ফেলেছে সব কিছু। এখানে কিছুই থাকে না দেখার মতো। এবং সমস্ত মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, তাদের যতটুকু তোলা হয়েছে তার 90%-এর বেশি এখনও এই বনের ভিতর অথবা মাটির নিচে। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে যে ইস্টার্ন কোস্টে সেই 2500 বিফোর ক্রাইস্ট এবং 330 এডিতে শেষ হয়েছে। তো এই সভ্যতা তো অবশ্যই অনেক পুরনো এবং অনেক লম্বা। তারপরে এল কাস্তিলো মোইল আই থিঙ্ক, তারপরে আপনার এই যে বিভিন্ন ধরনের টেম্পল, এগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। বাংলাদেশে গাজীপুরে না কোথায় কাকাও চাষ হয়, চকোলেট, আমি জেনেছি যেটা। কিন্তু এখানে এসে এখন আমার চোখে পড়েনি, হয়তো আমি
খেয়াল করিনি, কারণ এখানে তো আসলে আমার যতটুকু জানা চকোলেটের শুরু। মেক্সিকোতে চকোলেট, গাম, আলু, ইভেন কাঁচামরিচও, ঝালমরিচও মনে হয় এখান থেকে শুরু, আমি যতটুকু জানি। এখান থেকেই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, সমুদ্র খুবই কাছে। বনের ভিতরে হিউমাঙ্গাস বিরাট একটি ইগুয়ানা, সে খাচ্ছে। ইস কি মজা, ইয়াম ইয়াম না? Oh wow. এই তো গ্র্যান্ড এন্ট্রান্স। সুবহানাল্লাহ। এসব জায়গায় আসলে আমার প্রথমে একটা কথা মনে হয় যে তারা কি প্রতাপশালী ছিল, তাদের কি সম্পদ, কি ঐশ্বর্য ছিল, কোথায় এগুলো সব এখন? তারপর আমরা শিখি না যে আমাদের শেষ কোথায়। এখানে ভিতরে যাওয়া যায় না, গেলে হয়তো রুমগুলোর সাইজ সম্পর্কে মোটামুটি ধারণা করা যেত। তো বোঝা যাচ্ছে যে ছাদ যখন ছিল তার উপর আবার এরকম ভেন্টিলেশন ছিল, বাতাস যাওয়া আসার জন্য, যেন কোনো ঘরে বাতাস আটকে না থাকে অথবা স্ট্যাগনেন্ট মনে না হয়। তো এই তো ডিজাইনের দিক থেকে তারা তো অবশ্যই অনেক অনেক উন্নত ছিল, এটা আমরা সবাই জানি। তো এখন এখানে ইগুয়ানা থাকে, আগে যেখানে মায়ান রাজা থাকতো সেখানে থাকে ইগুয়ানা। খুব সুন্দর, খুবই কালারফুল একটা ফুল দেখলাম, বিউটিফুল। এখানে মায়া রাজার ক্যাসল, তারপর তাদের মন্দির সব এখানেই, তো এইখানেই ছিল সব, বেশিরভাগই এখনও মাটির নিচে। আকাশ মেঘলা হওয়ার তো একটা লাভ হয়েছে যে গরম লাগছে না তেমন, কিন্তু শুটিংয়ের জন্য, ছবি তোলার জন্য ইজ নট এ গ্রেট ডে, খুবই গ্লুমি। আর তারপরও যা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে নারিকেল গাছ প্রচুর নারিকেল গাছ, এখানে প্রচুর ইগুয়ানা। পাথরের রং একই রকম হয়ে যাওয়াতে ওদেরকে সহজে চোখে পড়ে না, কিন্তু প্রচুর কীরকম এই দেখাচ্ছি, তার রংটা এত ডার্ক যে কই গেল সে, এই যে এখানে চোখেই পড়ে না, একেবারে পাথরের সাথে মিলে গেছে। এই যে আরেকজন পাহারা দিচ্ছে এই ক্যাসেল। ওই যে উপরে একজন, নিচে আরও একজন, বাহ। আরেকজন জানালা দিয়ে মুখ বের করে আমাদেরকে দেখছে। কেমন আছো তুমি? ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে কিছু? বাচ্চারা ভালো আছে? যেদিকে তাকাবেন ইগুয়ানা আর ইগুয়ানা, অনেক ইগুয়ানা, শত শত ইগুয়ানা এখানে। সব লাইমস্টোনের তৈরি প্যালেস, সমুদ্রের কিনারে রাজাদের প্যালেস। এখানে এতগুলো প্যালেস এখানে থাকতো, রাজা, রাজকন্যা, রাজপুত্র, মন্ত্রী, মিনিস্টার, তাদের প্রিস্ট সবাই তো থাকতো এখানে। লাইমস্টোন বেশ নরম একটা পাথর এবং পোরাস, তো এটা একটা টেম্পল এবং এটা ভেঙে যাচ্ছে, যার জন্য নিচে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। এটাও একটা প্যালেস, তবে আমি বেশ কয়েকটা ঘরে দেখলাম যে ঘরের ভিতর আবার এরকম আলাদা পাটাতনের মতো আছে, একটা বিছানার সাইজে। মনে হয় এগুলো বিছানা ছিল তাদের, আলাদা ফার্নিচার না থেকে এখানেই তারা ঘুমাতো, আমার যতটুকু মনে হচ্ছে এগুলো দেখে। তার নাম হলো দ্য হাউস অব দ্য চুলতুন, চুলতুনের বাড়ি, সুলতান না, চুলতুন, সিমিলার মানেও হতে পারে।
কীরকম হেভি করে বানানো, মোটা মোটা কলাম, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এজন্যই, কিন্তু ফাইনালি ভাঙা শুরু হয়েছে। আর এটাই হলো মেইন ক্যাসল, যেটাকে এই ভাষায় বলা হয় আল কাসিও, বানান করে আল কাসিলো কিন্তু উচ্চারণ হবে আল কাসিও। এবং এটা হলো ক্যাসেল, এই সমস্ত এলাকার রাজার প্রধান বাসভবন, রাজপ্রাসাদ। রাজবাড়ির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, রাজার প্যালেসের পাশ দিয়ে জুতা পায়ে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সময়ে সবই সম্ভব। Palacio del Gran Senor, the Palace of the Great Lord. খুব সম্ভবত এইটা এবং এই যে আরেকটা আছে ডান দিকে, এই দুইটা মিলেমিশেই মনে হয়, কারণ দুইটার মাঝখানে এই সাইনটা দেওয়া আছে। আর যে প্রধান রাজবাড়ি দেখালাম, এটার পাশেই এটা হলো একটা টেম্পল। তারা খুবই ধার্মিক ছিল, তাদের হোল রাজত্ব এবং রাজার যে কার্যক্রম সবই প্রিস্টদের পারমিশন, তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের সাজেশন অনুযায়ী চলতো। তো যদিও তারা বিভিন্ন দেবীর পূজা করত, তাদের পূজা রিলিজিয়ন ডেফিনেটলি ডিফারেন্ট ছিল আমাদের থেকে, কিন্তু তারা প্রিস্টদের উপর খুবই নির্ভরশীল ছিল। যে সমুদ্রের গর্জন শুনছিলাম সেই ঢোকার পর থেকেই, সেটা দেখতে পাচ্ছি, ওই যে সামনে সমুদ্র। ওহ, একেবারে নারিকেল, ফ্রেশ নারিকেল পড়ে আছে গাছ থেকে, একেবারে ফ্রেশ, একটু আগে পড়া। কিন্তু বেড়া ভেঙে যাওয়ার কোনো নিয়ম নাই, যার জন্যে ওটা যে আনলাম না, নাহলে আমি ঠিকই নিয়ে এসে খাওয়ার ব্যবস্থা করতাম। বেশ লোভনীয় ফ্রেশ নারিকেল। রাজবাড়ি, সমুদ্রের কিনারে, বিচে রাজার বাড়ি। আবার শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আই লাভ রেইন, কিন্তু একটু সময়ের ব্যাপার আছে না। বেড়াতে আসছি, কোনো শেল্টারও নাই, বৃষ্টিতে ভিজতে হবে এখন। কত রকমের যে পাখি এখানে। তো এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা ঘুরে বেড়াচ্ছি, আর ছাতা তো আনার কথা চিন্তা করি নাই। আহা, ঠান্ডা বৃষ্টি, বেশ ঠান্ডা। প্যালেস থেকে সমুদ্রের জাহাজ কে আসলো কে গেল সব দেখা যেত। তো চারিদিকে এরকম, এটা একটা টেম্পল, বিভিন্ন গডের জন্য, বিভিন্ন পৃষ্ঠের জন্য আলাদা আলাদা। এটা টেম্পল অফ দ্য গড অফ দ্য উইন্ড, বাতাসের যে গড, তাদের মিথ অনুযায়ী সেই তার টেম্পল এখানে, এইটা উপরে একদম সমুদ্রের কিনারে বানিয়েছে। যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ওয়েদার ভালো থাকলে ড্রোন উড়ানো যেত এখানে, কিন্তু সেই সুযোগ তো নাই। আর যে বাতাস, আমি নিশ্চয়ই আমার মিনি 4 Pro, যদি যে 3S যেটা আছে সেটা নিয়ে আসলে কিন্তু এই বাতাসে কিছু সমস্যা হয় না, কিন্তু মিনি 4 Pro অনেক হালকা, তো খুব দ্রুত ওয়ার্নিং দেওয়া শুরু করে, হাই উইন্ড। এখানে একেবারে লবস্টারের গন্ধ পাচ্ছি। ইয়াম ইয়াম। এই যে আরেকটা ইগুয়ানা, সে গার্ড দিচ্ছে প্যালেস। তো যুক্তিসঙ্গত কারণেই এখানে মানুষের ঢোকা নিষেধ, বেড়া দিয়ে রেখেছে। তো ওই যে আগে বলেছিলাম ফার্নিচার, আমার মনে হয় এগুলোই ফার্নিচার। ওই যে ভিতরে আপনি একটু উঁচু করে দেওয়া আছে, এখানে কুশন দিয়ে এখানে আপনি বসবেন, এবং এটা আপনাদের বিছানা অথবা সোফা। এ পাশেও তাই, এটাই মনে হয় ফার্নিচার, কারণ ঘরের ভিতরে আর ফার্নিচার রাখার তো জায়গাও দেখি না। Here's another one. Wow, so Big beautiful. Yes, big one, huge.
একটা জিনিস মেনশন না করলেই নয়, যে কিছু কিছু অনিয়ম আমার চোখে ধরা পড়েছে, কিন্তু যে ম্যানেজমেন্ট, যে যেভাবে মেনটেন করেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। আপনার হাঁটা চলার পথ, তারপর সুনির্দিষ্টভাবে বেড়া দেওয়া আছে যে আপনি এখানে যেতে পারবেন, এর বাইরে সব কিছুই ইমপ্রেসিভ। আমি জানি না এটা আপনাদের চোখে পড়ছে কিনা, কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা মানুষকে উল্টো করে ধরে রাখা আছে এবং সে সারভাইভ করার জন্যে হাত পা নাড়াচাড়া ছোটাছুটি করছে। এটা মানে কি, আই ডোন্ট নো, কত কিছু তো জানি না। সুবহানাল্লাহ, এই গাছটা ফুলে কীভাবে ভরে গেছে, মনে যেন সাদা মুকুট পড়েছে। এগুলোর কাছে নো পাসার, মানে পাসার দেওয়া, ধস্তাধস্তি করা যাবে না। না, আসলে এর মানে হলো নো এন্ট্রি, ঢোকা নিষেধ। আমাদের এলাকায়, আমি ঢাকার নবগঞ্জ থানা, তো আমাদের এলাকাতে ওই কুস্তিকে আমরা বলতাম পাসার দেয়া। অনেকদিন পর এই নো পাসার, আসলে উচ্চারণ কি পাসার হবে না পাহাড় হবে, আই ডোন্ট নো, বাট ইংরেজিতে প্রোনাউন্স করলে তো পাসারই হয়। সালিদা মানে এক্সিট, আই হোপ এটাই উচ্চারণ। আমাদের এখানে ট্যুর শেষ, আর আরও অনেক ঘোরাঘুরির জায়গা আছে। ড্রোন উড়াতে পারলে অনেক ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব ছিল না। আর বাকি ঘোরাঘুরি করলাম না, যে মোটামুটি যা দেখা শেষ। আর একই তো জিনিস, ভাঙা প্যালেস, আর কত দেখব। যাই হোক, ফিরে যাচ্ছি। এরপরে আরও কিছু প্ল্যান আছে, কিন্তু যে বৃষ্টি, যে ওয়েদার, আমি জানি না কত সেটা সফল করতে পারবো, এই জন্য আগে থেকে বললাম না কিছুই, থাকুক না সারপ্রাইজ হয়ে। বৃষ্টি ধরে এসছে, কিন্তু এটা যায় আর আসে একটু পরপর। তো আমরা এখানেই পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে লাঞ্চ করতে আসছি। এখানে শ্রিম্পের কাবাব পাওয়া যায়, শ্রিম্পের কাবাব খাবো। তো আমাদের শুরুতেই দিল এই সালাদ, ঝাল সালাদ, রোস্টেড গার্লিক, পেপার, ক্যারট, অনিয়ন, আর এই চিপস, এগুলো কমপ্লিমেন্টারি, এটা ডিনারের সাথে আসে ফর লাঞ্চ। মালা দাও না, একটু চামচ দিয়ে দাও, ওঠানো কষ্ট। আচ্ছা, ওয়ার্নিং দিয়েছে যেটা ভীষণ ঝাল, মালাও বললো অনেক ঝাল। বোম্বাই মরিচ আর খাওয়া যাবে না, ওয়াও অনেক ঝাল। তারপর আমার বউ খায় এই প্রচণ্ড বোম্বাই মরিচের ঝাল, সেও খাচ্ছে। তারপরও আমার বউ আমার চেয়ে বেশি ঝাল খেতে পারে মনে হচ্ছে। না না, ওটা খাই না আমি, ঝাল। এই গার্লিক খেয়ে ঝাল কমে কিনা, রোস্টেড গার্লিক, এটা মজা, টক টক ভাব আছে, সিরকা দিয়েছে, আলুটা মজা, এটা সিরকা, চিনি, এটা সালাদ বানিয়েছে আর কি। এগুলি পিকল ভেজিটেবল। আসলে এখানে রেস্টুরেন্টে খেতে এসে একটা জিনিস শিখলাম, যেহেতু এখানে অনেক বেশি হিউমিডিটি, লবণ দানা জমা বেঁধে যায়, এই জন্য ভিতরে চাল দেয়, চাল দিয়ে তারপরে লবণ আর চাল মেশানো যেন জমা বেঁধে না যায়। এটা বাংলাদেশের জন্য খুব ভালো কাজ করবে। ফাইনালি ভাত এসছে আমাদের জন্য, টমেটো সালাদ, লেটুস, অনিয়ন, আর guacamole, which is avocado paste plus a shrimp কাবাব। অসাধারণ কম্বিনেশন।
বেশ বড় সাইজের শ্রিম্প, এটা হাতে নিয়ে খাবো আমি আসলে। দাম কত নেবে আমি চেকও করি নাই, কারণ এত হাংরি ছিলাম এখানে এসেই খাবার অর্ডার দিয়ে ফেলেছি। পারফেক্টলি কুক, ওভার কুক না, খুবই ফ্লেভারফুল এবং খুবই সুস্বাদু, খুব ভালো জাতের, ভালো কোয়ালিটির শ্রিম্প। মেক্সিকো আসার পর এই প্রথম মজার খাবার খাইলাম। তো বকশিস টকশিস নিয়ে 900 পেসো, মানে $45। তো লাঞ্চের জন্য $45 অনেক দাম। এই দেশে বা আমেরিকায় তো দাম, এই দেশে তো অনেক বেশি দাম। কিন্তু খাবার এনজয় করেছি, ভাত খেয়ে আমার মন ভরেছে, আর শ্রিমটা ছিল অসাধারণ। সো এনজয় করেছি, টাকা একটু বেশি গেল, ওদের সার্ভিসটা খুবই ভালো ছিল। সারাক্ষণ খোঁজখবর নিয়েছি, কিছু লাগবে নাকি, এটা ভালোই না, আরেকটা বদলে দেই। হ্যাঁ, এইভাবে আমাদেরকে টেক কেয়ার করেছে, অনেক এনজয় করলাম। এখন কই যাবো আই ডোন্ট নো ইয়েট, উই শ্যাল সি। এখন তুলুম মেইন সিটিতে ফেরত যেতে পারি, দেখি কি করি। একজনকে জিজ্ঞেস করলাম, বলো চকলেট গাছগুলো নাকি বিচের পাশে হয়। তো এই বৃষ্টিতে বিচে যাওয়া হয়নি, এখনও সব কিছু ভেজা, বাট যাই হোক, তারপর কোনো কমপ্লেন নেই, যথেষ্ট এনজয় করেছি। তবে এখানের আবহাওয়া যতই গরম গরম বলি, নিউ জার্সিতে এখন অনেক গরম, বাংলাদেশে তো কথাই নাই, সে তুলনায় এখানে টেম্পারেচার সহনীয়, অনেক সহনীয়। কি সুন্দর হয়ে ফুটে আছে। এখন আপনাদের মধ্যে যারা জানতে চান যেটা কি দেখা ওয়ার্থ ইট ছিল, আসলে চিচেন ইটসা দেখার পর এটা না দেখলেও চলে, কিন্তু যেহেতু সমুদ্রের পাড়ে, যদি সুন্দর দিন থাকে, আপনি বিচে একটু ঘোরাঘুরি করলেন, আর এটাও একটা এনজয়েবল। হ্যাঁ, তাহলে এনজয়েবল, তাহলে ইট ইজ ওয়ার্থ ইট। রাস্তার পাশে বসে নারিকেলের দুধ বিক্রি করে। নারিকেলের দুধ হয়, হ্যাঁ, মোরগেরও দুধ হয়। আমরা এখন যাচ্ছি একটা সিনোতে একটু ঝাপাঝাপি করার জন্য। আমরা রুইন থেকে বাস স্টেশনে ফেরত চলে এসেছি। এসে সেখান থেকে আমাদের লাগেজ কালেক্ট করে, মজার কথা, লাগেজ কালেক্ট করতে গেছি, পরে দেখি আরেকটা মহিলা, এখন সে বলে না 50 পেসো পার ব্যাগ। আমরা আমি তো কথা বলে গেছি, 2টা ব্যাগ 50 পেসো। পরে কিছু নো এরকম করতেছে। পরে এমন যে আমি পরে যে আমার ছবি তুলে রাখা আছে ওই লোকের সাথে কথা বলা অবস্থায় সেটা বের করতে গেছি, বলে যে আচ্ছা ঠিক আছে যাও। এরকম হ্যাগেল করে প্রতিটা স্টেজে দামাদামি করতে হয়, দামাদামি করার পরে আবার দামাদামি করতে হয়। যাই হোক, এখন আমরা যাব সিনোটে, নাম হলো পন্দেরসা সিনোটে। আমরা এখান থেকে 22 মাইল, হয়তো 1 ঘন্টা লাগবে। আমরা এসে পৌঁছলাম আমাদের সিনোটেতে। সিনোটে হলো, আগে বলেছি, ভূমিধসে তৈরি হওয়া পুকুর। উপর দেখতে পাচ্ছেন সেটা একসময় সমান ছিল, পরে মাটি অথবা পাথর ধসে গিয়ে এই পুকুরটা তৈরি হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই পাথর নিচেই কিন্তু পানি, তারই একটা অংশ এখানে বের হয়ে এসছে। ওয়াও, পানির রং এত সুন্দর, ওয়াও, বিউটিফুল। মাছ ভেতরে দেখা যায়, এত পরিষ্কার পানি। এটা স্প্রিং ওয়াটার, হ্যাঁ, এটা মাটির নিচের পানি, আসলে সবই তো মাটির নিচের পানি।
ফারুক মাছেরা পায়ের মধ্যে ঠুকরাইতেছে, কি আরাম। মাছেরা পায়ের মধ্যে আমার ঠুকরাইতেছে, জানো? হ্যাঁ, আমার পায়ের মধ্যে মাছ হয়েছে, দেখো। এই যে আমার পায়ের মধ্যে মাছ ঠুকর দিচ্ছে। ক্যামেরা দাও। আমার পা কামড়ে তার সময় না। স্যান্ডেল খুলো, তোমার পায়ে উঠবে। আমার স্যান্ডেল করার কোনো ইচ্ছা নাই। মাছ ঠুকরে ঠুকরে আপনার ডেড স্কিন গুলো খেয়ে ফেলছে, খুবই আরাম। মালার পায়ে মানে অনেক বেশি মোড়া চামড়া, এত মাছ চলে আসছে খাওয়ার জন্যে। ও মাই গড। থাইল্যান্ডে পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় এরকম মাছ দিয়ে পা পরিষ্কার করানো যায়, আর এখানে ফ্রি না এটা, কারণ এখানে তো আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়েছে। বসার সাথে সাথে পায়ের যত মরা চামড়া আছে সব এরা খেয়ে ফেলছে, পা পরিষ্কার করে দিচ্ছে আমার। এটাকে বলে ডক্টর ফিশ। আমাকে ফেলে সব তোমার দিকে চলে যেতেছে, তোমার পায়েরও বেশি। আমাকে ফেলে সব তোমার দিকে চলে গেছে। তোমার পায়ে এখন বেশি। কি সুন্দর একটা পাখি, হলুদ রঙের, সাদা আর কালোতে তার গলা এবং চোখ, একটা মাছরাঙা এক ধরনের।
প্রচুর মাছ, ওই মাছের মধ্যে দেখতে আমি শিওর খেতে হবে সুস্বাদু। সিনোটে এটা কি আসলে আসা ওয়ার্থ ইট নির্ভর করে। আপনি যদি এই ধরনের এক্সোটিক কোনো পুকুরে সাঁতার কাটতে চান তাহলে অবশ্যই এটা ওয়ার্থ ইট। তবে এটাও তো সুন্দর না, এরকম আরো অনেক আছে যেগুলো আরো অনেক সুন্দর, তো সেগুলো আপনার খুঁজে খুঁজে যেতে হবে। আমরা এখানে গিয়েছিলাম, এটা কনভিনিয়েন্ট ছিল, রাস্তার পাশেই, এই জন্য গিয়েছি। যাই হোক, এনজয় করেছি। মাছের আকর্ষণ, মাছের যে অ্যাটেনশন আমাদেরকে দিয়েছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েটিভ। এখন আমরা যাচ্ছি প্লায়া দি কারমেন। Say it again. What? Playa del Carmen. Sí. Playa de Carmen. Okay, Playa de Carmen. অ্যাকসেন্ট তো হবে না কোনোভাবেই, অনেক বছর শিখতে হবে ভাষা। আমরা প্লায়া দে কারমেন আমরা প্লায়া দে কারমেন পৌঁছলাম। এখন আমরা হোটেলে যাচ্ছি, আর বাস টার্মিনাল থেকে ট্যাক্সি নিচ্ছে 130 পেসো। এটা 50 পেসো হওয়ার কথা না, কিন্তু এখন এত টায়ার্ড যে খোঁজাখুঁজি দামাদামি করার সময় নাই। She's coming. এ হলো আমাদের হোটেল সোফিয়া। আর এখানে আমরা অনলাইন বুকিং দিয়ে এসছি, কনফার্ম করে এসছি, দাম টাম সব ঠিক। আমার দাম ছিল 1581 পেসো। এখানে আসার পর বলতেছে না, ডলারে $150। আমি বললাম যে না, আমাদের বুকিং আছে, আমাদের দাম কনফার্ম করা আছে, এখানে দামাদামি হবে কেন? বলে যে দেখাও, তার মানে 1,500 পেসো থেকে এখন চাচ্ছে সে 3,000 পেসো। তো আমি বললাম যে না, আমার তো এগ্রিমেন্ট হলে আমি পেসোতে দিব, ডলার আসবে কেন এখানে? আর তাছাড়া তুমি $150 তো প্রায় 3,000 পেসো চলে আসে, তুমি অনেক ডাবল দাম চাচ্ছ। তখন বলো ওকে প্রমাণ দেখাও। পরে আমার কাছে ভালো যে ইমেল কপি ছিল সেটা দেখানোর পরে আর কিছু বলে না, চুপচাপ দিয়ে দিয়েছে। এখানে আসার পর এই ধরনের সিচুয়েশনে আমি বেশ কয়েকবার করেছি। সো বি কেয়ারফুল, যেখানে যাবেন আপনাকে খুবই স্ট্রং থাকতে হবে, আর সবকিছু ডকুমেন্টেড থাকতে হবে। আপনি ওই মুখের কথা বিশ্বাস করবেন না, সবকিছু যেন লিখিত থাকে। কিন্তু রুম মাশাআল্লাহ খুবই সুন্দর, আর অনেক সুন্দর বড় বাথরুম, সুন্দর বেড। যদি কোনো ভিউ নাই, বারান্দা টারান্দা কিছুই নাই, বাট দ্যাটস ওকে। উপরে পুল আছে, সেই পুলে চাইলে যেতে পারেন। আর আগে বলেছি অনেক বড় রুম এবং সাথে কিচেনও আছে, আপনি চাইলে ব্রেকফাস্ট রান্না করে খেতে পারেন। বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, তাছাড়া ডিনারের ব্যবস্থা করতে হবে। বিউটিফুল নেবারহুড, প্লায়া দেল কারমেন।
সামনেই বিচ। এটা ওয়াকিং স্ট্রিটের মতোই, খুবই ভাইব্রেন্ট, অনেক লোকজন। সুভেনির শপ সমুদ্রের কিনারে। আমাদের কক্সবাজারের সমুদ্রের কিনারে যেভাবে দোকানগুলো আছে এরকম দোকান, কিন্তু আরো একটু গোছানো। Wow, this is what I'm talking about. The ocean. আসছে একটা লোকাল গ্রোসারি স্টোরে কিছু বাজার করতে। আম অনেক দাম, এক একটা $2 করে আম, $2.5 আসলে।
দাম কত, প্রায় $3.5, তার মানে কত, 360 টাকা, 370 টাকা এক একটা আমের দাম। আমরা বের হয়েছি গ্রোসারি শপিং করে, এখন আমরা একটু ডিনারের জন্য খাবার খুঁজছি কোথায় কি পাওয়া যায়। হ্যাঁ, এখানে মনে হচ্ছে শর্মা সেই রেস্টুরেন্টে, দেখি কি অবস্থা এখানে। ডিনার শেষে আমাদের রুমে ফিরে যাচ্ছি। দাম তুলনায় এটা খুবই রিজনেবল ছিল। আমরা দুজনে খেলাম, আমাদের আমেরিকান ডলারে গিয়েছে $20। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের স্বাদ সব মিলেমিশে ভালো ছিল। আর দাম তো বললাম, এত সস্তায় এখানে আসার পর আমি খাওয়ার সৌভাগ্য হয়নি, খেলাম এবং এনজয় করেছি, পেট ভরেছে। ওদের যে ভাত চাইলাম, ভাত ছিল না, শুধু কর্নের রুটি ছিল, টটিয়া না কি বলে একটা। যাই হোক, এনজয় করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।